ত্বকে ছত্রাক সংক্রমণের কারণে কিছু ছোট ছোট গোল গোল সাদা সাদা রঙের দাগ দেখা যায়। এই দাগগুলো কিন্তু অনেক সময় চুলকাতেও থাকে। মাথার তালু থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় কিন্তু এই ছোপ ছোপ জিনিসগুলো দেখা দিতে পারে। ছত্রাক সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশন নামে আমরা অনেকেই এটাকে চিনি। যাদের হচ্ছে দেখা যাচ্ছে অনেক দিন থাকছে বা অনেকে দ্রুত সারিয়ে তুলছেন। যে কোনো বয়সেরই এই সমস্যাটা হতে পারে, কিন্তু যাদের দীর্ঘদিন ধরে এই সমস্যাটা নিয়ে ভুগছেন তারা কিভাবে আসলে সুস্থ হবেন বা কোন চিকিৎসকের কাছে যাবেন, দর্শক আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা কথা বলবো সেই বিষয়ে। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, ফাঙ্গাল ইনফেকশন নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আছেন ডাক্তার ফাহিম ফিরোজ, সিনিয়র অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, আসগর আলী হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর শারমিন। জি দর্শক, আপনারা আমাদের কিন্তু সাথে থাকবেন, স্ক্রিনে দেখানো যে নাম্বারটি আছে সরাসরি প্রশ্ন করবেন আমাদের চিকিৎসককে। আর এই অনুষ্ঠানটি কিন্তু একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে, আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সরাসরি প্রশ্ন করবেন আমাদের চিকিৎসককে। চলো যে আজকে মূল অনুষ্ঠানে যেখানে কথা বলবো ত্বকের ফাঙ্গাল ইনফেকশন নিয়ে। আসলে এই যে ফাঙ্গাল ইনফেকশনটা এটা আসলে কিভাবে হয়, মানে স্কিনে হচ্ছে আমাদের বডিতে, আমরা তো সবসময় এটা ওয়াশের মাধ্যমেই থাকছে, তারপরে ইনফেকশনটা হচ্ছে, এটা কিভাবে তৈরি হচ্ছে সেই বিষয়টা আগে একটু জানবো। আমাদের পার্টিকুলারলি হিউম্যান রেসে, মানে মানব সমাজ বলেন কিংবা পশু পাখির ভিতরে বলেন, আমরা 4 ধরনের জীবাণু দিয়ে সংক্রমিত হই বা আমাদের সমস্যা তৈরি হয়। একটা হচ্ছে এই যে কয়েকদিন আগে করোনা ভাইরাস গেল, তো সবাই বলছে এটা কি, তাহলে এটা ভাইরাস। তো ভাইরাস বাদে আর কি আছে? ব্যাকটেরিয়া। এই যে মানুষের নিউমোনিয়া হয়, পেট ব্যথা হয় কখনো, তো দেখা যায় এটা ব্যাকটেরিয়া নামক এক জীবাণু দিয়ে হয়। আরেক ধরনের জীবাণু আছে, এটাকে বলে প্যারাসাইট। যেমন কৃমি হয় মানুষের, যেমন মাথায় উকুন হয়, দিস আর প্যারাসাইটস, যারা পরজীবী, মানুষের থেকে রক্ত খেয়ে বা নিউট্রিশন নিয়ে বেঁচে থাকে। আরেক ধরনের জীবাণু হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, যেটা অনেক পুরনো, মানে স্কিনের অনেক আদি ইনফেকশনগুলোর মধ্যে একটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। এটাও এক ধরনের বলতে পারি আমরা জীবাণু, যেটা আমাদের পরিবেশে ছড়ানো থাকে। এমন না যে সব ফাঙ্গাস খারাপ, যেমন পেনিসিলিন এই ছত্রাক থেকে সবচেয়ে ভালো একটা মেডিসিন আমরা কিন্তু পেয়েছি। আমরা যে পাউরুটি খাই, ইস্ট, ইটস আ ফাঙ্গাস। সো সয়া সস, ওখানেও ফাঙ্গাস ইউজ করা হয়। তার মানে হচ্ছে যেগুলো আমাদের খাওয়ার ক্ষেত্রে বা রান্না করার উপকরণ হিসেবে কিন্তু ব্যবহার করছি। তার মানে হচ্ছে ফাঙ্গাস বলতেই যে একটা খুব খারাপ জিনিস, ব্যাপারটা তা না। আমাদের ত্বকের মধ্যে বিভিন্ন জায়গাতে এটা থাকে। প্রবলেম হচ্ছে যখন এটা ডিসপ্লেসমেন্ট হয়, যেই ফাঙ্গাসটা যেখানে থাকা উচিত পরিবেশের সেখানে না থেকে যদি আমার স্কিনে গ্রো করে, কিংবা সবসময় স্কিনেই না, অনেক সময় লাংয়ের ভিতরেও কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। সো যখন এটা ডিসপ্লেস হয়ে এক জায়গা থেকে এক জায়গায় আমার হিউম্যান বডিতে সংক্রমিত হলো, অথবা এটা বিভিন্ন পশু পাখি এদের ভিতরেও সংক্রমণ হতে পারে, তো ডিসপ্লেসমেন্টের কারণে যেই প্রবলেমগুলো তৈরি করে এটাকেই বলা হয় ফাঙ্গাল ইনফেকশন। আচ্ছা, এটা কি আসলে সরাসরি কি বডিতে এসে পড়ে নাকি কোনো একটা মাধ্যম দিয়ে চলে আসে? ওকে, এটা ছোঁয়াচে, এটা সংক্রমণ এভাবে করে হয়, যেমন হিউম্যান টু হিউম্যান। আবার অনেকে পশু পাখি পালে, আমাদের অনেকেরই বিড়াল, কুকুর, পাখি প্রাণী তো বাসায় অনেকেরই থাকছে, সো যার কারণে দেখা যায় যে ওই পশু পাখিগুলো ফাঙ্গাস দিয়ে সংক্রমিত হয়েছে এবং ইভেন্চুয়ালি আমরাও হলাম। অর্থাৎ ওই একই ফাঙ্গাস কিন্তু আমাদের সবাইকে সংক্রমিত করতে পারে। তার মানে হচ্ছে এটা আসলে ছোঁয়াচে, এটা একজন থেকে একজনের টাচে অথবা জামা কাপড় কেউ কারোটা পরলো, এভাবে করে সংক্রমণ হলো। আবার হাইজিনের একটা বিষয় আছে। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা খেলাধুলা করছি, আমরা স্পোর্টসে আছি বা সারাদিন আমরা বাইরে আছি, তো আমরা ঘামাচ্ছি, তো আমাদের জামা কাপড়ের ভিতরে অনেকখানি ঘাম লেগে আছে, যার কারণে একটা অপটিমাম টেম্পারেচার তৈরি হয় একটা ফাঙ্গাসের জন্য গ্রো করতে সুবিধা হয়ে যায়। সো হাইজিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। কোনো মানুষ যদি এটা মেইনটেইন না করে, এনভায়রনমেন্টও খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যে মানে কি রকম আবহাওয়া চলছে সেরকম একটা। এক্স্যাক্টলি। এখন ফাঙ্গাস সাধারণত একটু ওয়ার্ম জায়গাতে গ্রো করতে পছন্দ করে। আমরা যেরকম দেশে থাকি, খানিকটা গ্রীষ্মপ্রধান বলতে পারেন, যদিও আমাদের ষড় ঋতুর দেশ, কিন্তু কিছুটা ওয়ার্ম ওয়েদারের ভিতরে আমরা থাকি। সো যার কারণে দেখা যায় দিস ইজ ভেরি, ফাঙ্গাসের জন্য গ্রো করাটা ইজিয়ার। আবার অনেক সময় শীতের দেশেও যেটা হয় না, ব্যাপারটা তা না, আমরা শীতের দেশেও তো গরম পোশাক পরি। সো দেখা যায় যে যেসব জায়গাতে মানুষের বেশি ময়েস্ট এরিয়া থাকে, যেমন কুচকিতে
যেমন আর্মপিটে, মানে ভাঁজ হয়ে থাকে যে জায়গাগুলো, ওখানে টেম্পারেচারটা নর্মাল টেম্পারেচার থেকে একটু বেশি হয় এবং দেখা যায় ওসব জায়গাতে ফাঙ্গাস গ্রো করে। বাট আরো অনেক জায়গা আছে। তবে বর্ষাকালে বিশেষ করে দেখা যায় যে ফাঙ্গাস যে ইনফেকশনটা এটা অনেকটা বেড়ে যায়। এর পিছনে কি কোনো আলাদা কোনো কারণ আছে? ভেজা স্যাঁতসেঁতে পরিবেশ, ও যেটা বললাম আবহাওয়ার সাথে এটা রিলেশনশিপ আছে। ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে ফাঙ্গাস গ্রো করে। আমরা দেয়ালের মধ্যেও দেখি না যে সাদা সাদা ছত্রাক গ্রো করে গেল। শীতকালে যদি কোনো জুতা পরে থাকে, লেদার জ্যাকেটস পরে থাকে বা অন্য কিছু ব্যাগ, ওগুলোর ভিতরে ফাঙ্গাস গ্রো করছে, তার মানে হচ্ছে হিউম্যান বডিতেও হতে পারে। এক্স্যাক্টলি। সো হিউমিডিটি ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই ফাঙ্গাসটা আস্তে আস্তে করে গ্রো করতে পারে। আচ্ছা, এই যে ফাঙ্গাস ইনফেকশন নিয়ে আমরা কথা বলছি, এটা তো কোনো একটা মানে অসুখের ধারণ করছে, যেটা আমরা খুব কমনলি দেখি দাঁতের একটা সমস্যা। অনেকেই আছে যাদের দাঁতের সমস্যাটা দীর্ঘদিন ধরে নিয়ে বেড়াচ্ছেন। আসলে এই ফাঙ্গাল ইনফেকশন থেকে কি দাঁত হয় নাকি দাঁত আলাদা কোনো একটা সমস্যা? দাঁত জিনিসটাকে কমনলি বাংলা ভাষায় বলা হয়, আমরা এটাকে অনেক ডাক্তাররা বিভিন্ন নামে বলি, ডিপেন্ডিং অন যে কোন এরিয়াতে এই সমস্যাটা হলো তার উপর নির্ভর করে। ফাঙ্গাসের বিভিন্ন প্রজাতি আছে, এদের মধ্যে একটা প্রজাতি হচ্ছে এই ধরনের ইনফেকশন করে, যেমন রিংওয়ার্ম ইনফেকশন। গোল গোল চক্রাকার শরীরের বিভিন্ন জায়গাতে দেখা যাবে এক ধরনের কালার চেঞ্জ হয়ে গেল, এক ধরনের ইনফেকশন হলো। তো বেসিক্যালি যেটা টু কামিং টু কোয়েশ্চেন যে দাঁত আর ফাঙ্গাল ইনফেকশন কি একই জিনিস কিনা? জি, দাঁতই ফাঙ্গাল ইনফেকশন, বাট ফাঙ্গাল ইনফেকশন আরও অনেক রূপেও আসতে পারে, দাঁত হচ্ছে এটার একটা রূপ। ওকে, এই সমস্যাটা যাদের হয় সাধারণত খুব সহজে যেতে চায় না, দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে তাদের সমস্যাটা থাকে, এটা কেন? আচ্ছা, প্রথমত আমি আগে দর্শকদের জন্য এটা বলি যে এটা কি করে বোঝা যাবে যে আমি সংক্রমিত হয়েছি, কিভাবে করে ব্যাপারটা বোঝা। প্রথমত হচ্ছে যে জায়গাতে এটা সংক্রমণ হয় সেটার কালার চেঞ্জ হয়ে যায়। আমাদের নর্মালি যে ত্বকটা দেখা যাচ্ছে তার থেকে একটু অন্য কালারের একটা দেখা গেল একটা সার্কেল তৈরি হলো, কখনো কখনো বৃত্তাকার না হয়ে এটা মানচিত্র আকার বিভিন্ন রূপে থাকতে পারে, বাট মোস্টলি এটার একটা বাউন্ডারি থাকে, খুবই ডিফাইন্ড একটা বাউন্ডারি, যেন দেখা যাচ্ছে যে এখানে এতখানি এরিয়া জুড়ে এটা আছে। দুই নাম্বার হচ্ছে কালার চেঞ্জেস বলতে কি হোয়াইট কালার হবে নাকি ডিপ কোন কালার? ডিপেন্ড করে, কালার কিন্তু অনেক রকমের হতে পারে। কখনো এটার কালার হোয়াইটিশ হয়, কখনো এটার কালার ডার্কার কালার হয়, আবার আমাদের স্কিনের উপর নির্ভর করে এটার কালার চেঞ্জ হয়। যেমন যারা অনেক ফর্সা মানুষ, লাইট কালার স্কিন, এদেরটা লাল হয়, কিন্তু যারা একটু শ্যামলা গড়ন আছে তাদেরটা খানিকটা কালো টাইপের হয়, অথবা ছাই রঙের এক ধরনের একটা লাইন তাদের দেখা যায়, বর্ডার দেখা যায়। এই বর্ডারটা দেখা যায় যে বর্ডারটা ছড়াচ্ছে কিন্তু মাঝখান দিয়ে আবার জায়গাটা একটু ক্লিন লাগছে, অর্থাৎ পরিষ্কার লাগছে, এটাও এক ধরনের ক্রাইটেরিয়া একটা ফাঙ্গাল ইনফেকশন। সেকেন্ড হচ্ছে পেশেন্টের ইচিং বা চুলকানো মনে হয়। এখন চুলকানো যে সবসময় হবেই এরকম কোনো ব্যাপার নেই, অনেকে চুলকানোর কমপ্লেন করে না আমাদের চেম্বারে, কিন্তু বলে যে স্যার এটা আস্তে আস্তে করে ছড়াচ্ছে, আগে যত তার থেকে বড় হচ্ছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য আদার ক্রাইটেরিয়াস। আচ্ছা, থার্ড হচ্ছে এই জিনিসটা আপনি যে কোয়েশ্চেনটা, এটা কেন যায় না, বিকজ এটা আসলে যার হয়েছে সে যদি সঠিক ট্রিটমেন্টটা ওই সময় না করে, তাহলে যেহেতু এটা সংক্রামক, এটা দেখা গেল ফ্যামিলির একজন থেকে একজনের হলো। আমাদের চেম্বারে আমরা প্রায় দেখি যে বাবা মা বাচ্চাকে নিয়ে আসছে, যে বাচ্চার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, অনেকখানি ছড়ানো দাঁত হয়েছে, কিন্তু যখন আমি জিজ্ঞেস করি মাকে যে আপনার কি এই প্রবলেমটা আছে, জি স্যার আমার তো ছিল, কিন্তু আমারটা অত বেশি চুলকায় না, বাচ্চা চুলকায় দেখে নিয়ে আসছি। তো দেখা যাচ্ছে যে ফ্যামিলির বাকি প্রথমে জানতে হবে যে ফ্যামিলিতে আরো মানুষের হয়েছে কিনা। এই সংক্রমণের চিকিৎসা সবার একসাথে করতে হবে, না হলে এই একজনের ভালো হলো, আরেকজন থেকে আরেকজনের হলো, সো যার কারণে রিপিটেডলি এটা হতে একটা সাইকেলের মতো। ট্রিটমেন্ট সম্পর্কে আমরা জানবো পরে, তবে এই যে ছত্রাক এই যে ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন যেটাকে আমরা বলছি, এটা দাঁত ছাড়া কি আর অন্য কোনো সমস্যা তৈরি করতে পারে? ইয়েস, বিকজ ফাঙ্গাস এমন একটা জিনিস, এটা আপনাকে হেড টু টো আমরা বলি, যে মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত সব হতে পারে। যেমন কারো কারো হতে পারে কেবলমাত্র আঙুলে, দেখা গেল একটা আঙুল আস্তে আস্তে করে, মানে নখে আর কি, দেখা গেল নখ একটা আস্তে আস্তে করে মরে যাচ্ছে, নখটা কালার চেঞ্জ হয়ে গেল, ইয়েলোইশ একটু ডার্টি একটা, মনে হচ্ছে নখটা পরিষ্কার না, এই ধরনের একটা কালার হয়ে গেল, এবং মাঝখান দিয়ে দেখা গেল খেয়ে গেল নখটা, অর্থাৎ ভেতর থেকে সাদা সাদা গুড়ি গুড়ির মতন আসছে, নখটা নেইল বেড থেকে উপরে উঠে গেল, একটু ফাঁকা ফাঁকা হয়ে গেল, অনেক সময় পড়েও যায়, অনেক সময় পড়েও যেতে পারে, এবং ওটার নিচে যে চামড়াটা থাকে সেটাকেও এটা সংক্রমণ করে ফেলে। এটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি হচ্ছে অনাইকোমাইকোসিস, এটার নখের ফাঙ্গাস যেটা। দুই নম্বর আপনি দেখবেন যারা পানির কাজ করে, যারা চা বানায়, অনেক সময় থাকে না চা বানায় খুব, এদের আঙুলের ভাঁজে ভাঁজে এক ধরনের
দেখবেন যে সাদা স্যাঁতসেঁতে হয়ে গেছে কিংবা আঙুলের ভাঁজটা ফেটে যাচ্ছে। একদম। তো এটার আরো কারণ আছে, বাট এটার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে ফাঙ্গাস। আচ্ছা, আঙুলের ভাঁজে হয়ে গেল, মানে এক কথা কি বলতে পারি যে হাতটা অনেক সময় ভেজা ভেজা বেশি থাকছে, ভেজা ভেজা স্যাঁতসেঁতে এই কারণে জায়গা, হচ্ছে। সারাক্ষণও চা বানাচ্ছে ভেজাচ্ছে, হয়ে গেল। গেল 2 ধরনের। 3 নাম্বার হয়ে গেল যে কারো কারো কেবলমাত্র হাতের ভিতরে, হাতের একটা তালুর ভিতরে দেখা গেল এক ধরনের মানচিত্রের মতন তৈরি হয়েছে, চুলকাচ্ছে, আস্তে আস্তে বাউন্ডারি বড় হচ্ছে, এটা এক ধরনের ফাঙ্গাস। আচ্ছা, ওকে। এরপরে দেখা গেল কারো কারো শুধু পায়ের পাতায় হচ্ছে, পাতায়, এবং সেটাও এক ধরনের ফাঙ্গাস। এগুলোকে আমরা টিনিয়া বলি, এবং এরা এক এক জায়গায় এক এক নাম দিই, টিনিয়া ম্যানাম, টিনিয়া পেডিস, জায়গায় হচ্ছে এই কারণে ডিফারেন্ট জায়গায় হচ্ছে বলে আমরা নাম আলাদা আলাদা দিচ্ছি, বাট অ্যাকচুয়ালি মেকানিজমটা সিমিলার। থার্ড হচ্ছে কারো কারো, যেটা আপনি দাঁত বললেন শুরুতে, যে শরীরে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় আকারে ছড়িয়ে গেল দাঁত, এটা মানুষজন নরমালি বুঝে। ফোর্থ যদি আমি একটা টাইপ বলি, আপনি দেখবেন যারা পরিশ্রমের কাজ করে, যেমন রিক্সা চালাচ্ছে যারা, দেখবেন যে প্রায় এদের ঘাড়ে শার্টের পিছন দিয়ে অনেক সময় দেখা যায় যে গোল গোল ছোট ছোট সাদা বা কালো ছিটা ছিটার মতন দেখা যাচ্ছে গলা থেকে, এটাও এক ধরনের ফাঙ্গাস, এটাকে আমরা পিটেরিয়াসিস বলতেছি। দেখা যায় অনেক মানুষ আমাদের কাছে আসে যে স্যার দীর্ঘদিন ধরে খুশকিটা তো ভালো হচ্ছে না, এবং এই খুশকিটার ওয়ান অফ দ্য রিজন ক্যান বি ফাঙ্গাস, তার মানে মাথায়ও হতে পারে। সো আসলে ওভাবে বলতে গেলে কুচকিতে মানুষের খুব কমনলি থাকে, কুচকিতে, হাতের নিচে। আবার যারা, এবং এটা কাদের থাকে, যারা স্পেশালি স্পোর্টসে থাকে বা পরিশ্রমের কাজ করে, আমরা জক এজ বলি ইংরেজিতে অনেককে, তো অথবা যাদের সোয়েটিংটা বেশি হয়, সোয়েটিং যাদের বেশি হয়, তাদেরও তো হওয়ার সম্ভাবনা আছে। এক্স্যাক্টলি। সো তাতে দেখা যাচ্ছে যে ভীষণ রকমের হচ্ছে। এখন সো এটা জাস্ট টু মানে বোঝার জন্য যে ফাঙ্গাসটা আসলে এক জায়গায় হয় না, এটা বিভিন্ন পুরো জায়গায় শরীরে হচ্ছে, বিভিন্ন ভাবে মাথা তালুতে হচ্ছে। এই বিষয়ে একটা প্রশ্ন করব, কিন্তু আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা প্রশ্নটা নিই। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম মকবুল হোসেন খন্দকার, আমি মোহাম্মদপুর থেকে বলছি। আমার বয়স 83। আমি ডায়াবেটিসের রোগী। আমার পায়ের যে আঙ্গুলগুলো আছে তার ফাঁকে ফাঁকে সাদা সাদা দাগ। আচ্ছা, আমি নিউস্টেন ক্রিম ব্যবহার করি, তাতে এটা সারছে না। এখন বেটার কোন মেডিসিন ব্যবহার করা লাগবে কিনা? অসংখ্য ধন্যবাদ দর্শক। কোন প্রশ্ন করবেন দর্শককে? আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? আমি নামাজ চেয়ারে বসে পড়েন। তার মানে আপনি ওযু করেন নাকি 5 বেলায়? হ্যাঁ, ওযু করতেই হয়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি দর্শক, আমাদের সাথেই থাকুন আপনি। আচ্ছা, তো ওনার যে সিনারিওটা হচ্ছে, উনি যেহেতু 5 বেলা ওযু করছে, সো পা স্যাঁতসেঁতে থাকছে, কিন্তু পায়ের ভাঁজে ভাঁজে আমার আসলে ওনাকে দেখতে হতো, কারণ ওনার পায়ের আঙ্গুলের ফরমেশনগুলো কেমন। কোনো কোনো পেশেন্টের আঙ্গুলগুলো একটু বেশি লাগানো থাকে, দেখা যায় যে ভাঁজটা আছে এটা অনেক ক্লোজ। ওনার জন্য আমার প্রথম সাজেশন হচ্ছে, যতবার উনি ওযু করবে ওনাকে একটা টিস্যু পেপার দিয়ে পায়ের আঙ্গুলের ওই স্যাঁতসেঁতে ভাবটাকে একদম সোক করে নিতে হবে, মানে ভাঁজগুলোতে সুন্দর করে ট্যাপ করে পানি না জমে থাকে। এটা হচ্ছে ওনার ওযু করার পরপরই প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আঙ্গুলের ভাঁজে ভাঁজে ওনাকে একটু তৈলাক্ত রাখতে হবে আপনাকে, দ্যাট ইজ আপনি ভ্যাসলিন দিতে পারেন অথবা আপনি নারকেল তেল দিতে পারেন, ওই আঙ্গুলের ভাঁজগুলোকে উনি সুন্দর করে একটু ট্যাপ করে করে ক্লিন রাখবেন। আচ্ছা, এবং তৈলাক্ত রাখবে, কিন্তু ভেজা রাখবে না। আর থার্ড হচ্ছে ওনাকে কিছু ওষুধ ব্যবহার করতে হবে। উনি নিউস্টেন ব্যবহার করছেন, দ্যাটস অ্যান্টিফাঙ্গাল, দ্যাটস ওকে। উনি প্রয়োজনে লুলিকনাজল বা টার্বিনাফিন এই ধরনের মলমগুলো আপনি ব্যবহার করতে পারেন একসাথে। কিন্তু যদি আপনার এই প্রবলেমটা না যায়, তাহলে ডাক্তার দেখানো ভালো, কারণ আমাদেরকে আরো কিছু প্যারামিটার দেখতে হয়, যে ওনার ডায়াবেটিস আছে কিনা, ওনার ডায়াবেটিস, তাহলে ডায়াবেটিসটা কন্ট্রোল আছে কিনা, এটা একটা জানার বিষয়। যদি ডায়াবেটিসের কন্ট্রোল ভালো থাকে, তাহলে শুধুমাত্র যে নিয়মটা আমি বললাম আর যে মলম টার্বিনাফিন লুলিকনাজল এগুলো একটু ব্যবহার করলে হি উইল ফিল বেটার। বাট যদি এটা আনকন্ট্রোল থাকে, তাহলে আমাকে ওরাল অ্যান্টিফাঙ্গালসে যেতে হবে। এখন ওরাল অ্যান্টিফাঙ্গালে যাওয়ার আগে একটা ডায়াবেটিক রোগীর আরো কিছু জিনিস দেখতে হয়, যেমন ওনার কিডনি ফাংশন ঠিক আছে কিনা। ওনার কিডনি ফাংশনের প্রবলেম থাকলে আমরা সব ওষুধ দিতে পারবো না। তো যদি সব ঠিক থাকে তাহলে এক ধরনের কাজেই মানে অন স্ক্রিন এটা বলা পসিবল না, যে আসলে রোগী দেখে অন্যভাবে তো এটা বলা আমার জন্য আসলে এখন ডিফিকাল্ট, যে আমি আপনাকে এক্স্যাক্টলি কোন ওষুধটা দিব। তারপর প্রাইমারি ভাবে আপনি যেটা বললেন যে ওই জায়গাটা ড্রাই রাখা, ওই জায়গাটা ড্রাই রাখা এক নাম্বার কথা। সেকেন্ড হচ্ছে ওই জায়গাটা একটু তেলে রাখা, তো নারকেল তেল ব্যবহার করতে পারেন, আপনি ভ্যাসলিনও পারেন। এর আধা ঘন্টা পরে গিয়ে আপনি নিউস্টেন দেন কিংবা টার্বিন দেন বা টার্বিনাফিন, যেটাই দেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক আছে। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। জাফর সাভার থেকে। জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। আমার কি হাঁটুর নিচে চুলকাইতে অনেক সময়
রক্তবর্ণ হয়ে যায় কিছু জায়গা। জি এটা কিসের জন্য হয়? জি, এটা কি আপনার কেবলমাত্র একটা জায়গাতেই হয় বডির, নাকি অন্যান্য জায়গাতেও হয়? না, শুধু হাঁটুর নিচে। শুধু হাঁটুর নিচে। এবং এটা কত বছর ধরে আপনার এই সমস্যাটা? এই কিছুদিন আর কি, মাস দুয়েক। ওই জায়গাটা কি আপনার একদম শুষ্ক হয়ে যায়? এরপর আস্তে আস্তে ওটা শুকায় ঠিক হয়ে যায়। শুকায় ঠিক হয়ে যায়, তারপরে আবার পুনরায় এই প্রবলেমটা শুরু হয়? না, আর হয় না। মানে মাঝে মধ্যে আপনার এই সমস্যাটা হয়? মাঝে মধ্যে নাই, কয়েকদিন আগে হয়েছিল, এখন আবার নাই। এখন আবার ভালো আছে, মানে হচ্ছে আবার ভালো হয়ে যাচ্ছে right, জিনিসটা। right. জি দর্শক, Okay. অসংখ্য ধন্যবাদ, সাথেই থাকুন। আচ্ছা, ওনার যে আমরা পার্টিকুলার, প্রশ্ন উত্তরটা একটা ছোট্ট বিরতি জি নিয়ে অফ শেষ কোর্স, করব। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নিয়ে, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম ত্বকের ফাঙ্গাল ইনফেকশন এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার ফাহিম ফিরোজ। বিরতিতে যাবার আগে দর্শক, আমরা কিন্তু একটা প্রশ্ন পেয়েছিলাম, আমাদের দর্শক আমাদের বলেছেন যে তার হাঁটুর ভাঁজে চুলকো এবং চুলকোতে চুলকোতে রক্ত আসছে এবং এটা পরবর্তী আবার ভালো হয়ে যায়। আসলে সমস্যাটা কি? আচ্ছা, জানবো। এই প্রবলেমটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস। নর্মাল মানুষজনের ভাষায় যদি বলি, এটা এক্সিমার মতন তার হয়েছে। সম্ভবত এটা ফাঙ্গাল ইনফেকশন না, সম্ভবত, যদিও আমার দেখতে পারলে আমার সবচেয়ে বোঝা যায়। এখন আমরা কিভাবে করে আমি শুনে ব্যাপারটা ডিফারেন্সিয়েট করলাম। দেখেন, ফাঙ্গাল ইনফেকশন যদি হতো তাহলে এটা শরীরের বিভিন্ন জায়গাতে ছড়ানোর কথা ছিল, নর্মালি তাই হয় যদি না সে শুরুতেই ট্রিটমেন্ট নিয়ে ফেলে। বাট একটাই জায়গাতে চুলকাচ্ছে, জায়গাটা শুষ্ক হচ্ছে, রক্ত বেরোচ্ছে, তাহলে আমার চিন্তাভাবনা হতে হবে যে তাহলে ওই জায়গাটা কেন স্পেসিফিক্যালি ড্রাই হয়। ওনার আরও একটা ডায়াগনোসিস আছে, সোরিয়াসিস, এক ধরনের রোগ আমরা জানি যে চামড়াতে হয়, যেটা বংশগতভাবে থাকে। যদি ওনার ফ্যামিলিতে আরও মানুষের এই প্রবলেম থেকে থাকে তাহলে জেনেটিক্যালি ওনার স্কিনটা এরকম হতে পারে। এখন এই ক্ষেত্রে ওনার সমাধানটা কি করা হয়? আমাদেরকে এর আগে একটু বুঝতে হবে, যখনই স্কিনের একটা পোর্শন, চামড়াতে কোনো একটা জায়গা ড্রাই হয়ে যায়, তার মানে কি ওই জায়গাটাতে একটা ডিহাইড্রেশন আছে। আমাকে এই ডিহাইড্রেশনকে ফিল আপ করতে হবে। মানে জায়গাটা খসখসে হওয়া মানেই হচ্ছে আমার স্কিনের এই জায়গাটাতে আমার তৈলাক্ত রাখতে হবে, কারণ অন্য স্কিন তো এরকম হচ্ছে না ওই জায়গাটাতে। তাহলে আমি আমার পেশেন্টদেরকে চেম্বারে মাঝে মধ্যে বোঝাই যে আচ্ছা, যদি একটা খরা জমি থাকে তাহলে খরা জমিতে আপনি কি করবেন? বলে খরা জমিতে আমি পানি দিব, অবভিয়াসলি। তাহলে আমাকে কি করতে হবে? এখানে ময়শ্চারাইজার দিতে হবে। এখানে আমার স্কিনের জন্য লাগবে তৈলাক্ত রাখা, ময়েস্ট রাখতে হবে, নরম করে রাখতে হবে। হয় ওনাকে একটা ভালো ময়শ্চারাইজার লোশন ব্যবহার করতে হবে, নাহলে ক্রিম, যদি সেটাও না পায় অ্যাটলিস্ট অলিভ অয়েল, ভ্যাসলিন অলিভ অয়েল, এগুলো দিয়ে ওই জায়গাটা উনি যত তৈলাক্ত রাখবে অত ভালো থাকবে। এবং অন দিস নোট, পেশেন্টদের জন্য একটা কথা, আমাদের স্কিন সবচেয়ে বেশি ড্রাই হয় ঠিক আমরা শাওয়ার করে বের হওয়ার পরপর, কিংবা আমরা অজু করার পরপর, আমরা পানি দিয়ে ধুয়ে ফেলছি, গোসল করার পরপর যখনই পানি দিয়ে ধুচ্ছি, তখন একদম বাই দ্য ল অফ ফিজিক্স কি হবে, এখান থেকে পানিটা ইভাপোরেশন হওয়া শুরু করে, বাতাসে জলীয় বাষ্পের মতন টেনে নেয়। কাজেই আমি সবসময় বলি যে গোসল করার, অজু করার, হাতে পায়ে পানি লাগানোর 3 মিনিটের মধ্যে ময়শ্চারাইজার মাখতে হবে, তারপরে উনি বাকি কাজ করবে, তারপরে উনি যেটাই ইম্পর্টেন্ট দ্যাট শি উইল ডু, বাট এটা করে নিতে হবে। ওনার বেলায়ও ট্রিটমেন্ট হচ্ছে কি, ওনাকে শুরুতেই যখনই উনি পাটা ধুবে তখনই উনি ময়শ্চারাইজার মাখবে, একটা ভালো লোশন, ভ্যাসলিন অলিভ অয়েল, অথবা এবং মাখার পরপর সাবানের যে প্রয়োগটা, এটাও একটা ইম্পর্টেন্ট। নর্মাল সাবান ব্যবহার করলে এটা বেড়ে যায়, কাজেই যেটা তেল জাতীয় সাবান, যেমন ডাভ সাদা সাবান, একটু তৈলাক্ত থাকে, এই ধরনের সাবান উনি ব্যবহার করবে। সাথে একটা মলম উনি ব্যবহার করতে পারে। এখন মলমটা দেখে বললে ভালো, বাট স্টেরয়েড জাতীয় কোনো মলম উনি যদি ব্যবহার করে ময়শ্চারাইজার দেওয়ার পরে, যে মলমগুলোর কথা বলা হয় সেগুলো তো অবশ্যই চিকিৎসকের কাছ থেকে এসে জেনে নেওয়াটাই ভালো, কারণ নাহলে হিতে বিপরীত হতে পারে। কিন্তু ওনার জন্য সাজেশন হচ্ছে আপনি ডাভ সাবান ব্যবহার করবেন, আপনি সব সময় জায়গাটা তৈলাক্ত রাখবেন, ব্যাস আপনি অনেক ভালো থাকবেন। এটা করলে অনেকটা উপকার পাবেন। তবে আপনার কথা থেকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে বারবার কিন্তু চুলকানির কথা আসছে, যে এই জায়গাটা চুলকোতে পারে। আমাদের অ্যালার্জির যে সমস্যাটা হয় স্কিনে, সাধারণত সেখানেও তো ইচিং হয়, চুলকোতে থাকে, তাহলে কি ফাঙ্গাল ইনফেকশন, অ্যালার্জি দুটোই কি একই, নাকি এটাকে আলাদা করার কোনো উপায় আছে? এইটা সুন্দর একটা প্রশ্ন। আমাদের নর্মালি চেম্বারে এসে সব মানুষ যে কোনো চুলকানোকেই বলে যে স্যার আমার খুব অ্যালার্জির সমস্যা হচ্ছে। তো আমি একটু ভেঙে বলে দিই যে অ্যালার্জির সমস্যা আমরা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি। অ্যালার্জিক আর্টিকেরিয়া যে কথাটা আছে, এটা বলতে বোঝাই হচ্ছে
কোথাও ফুলে ফুলে চুলকাচ্ছে, যেমন অনেকে থাকে না খাবার থেকে গরুর মাংস খেলো, ইলিশ মাছ খেলো, কিছু খেলো এবং পুরো শরীরে গোল গোল চাকা চাকা হয়ে বিভিন্ন জায়গায় ফুলে উঠলো লাল লাল হয়ে, এবং সেই ফোলাটা ইভেনচুয়ালি ঘন্টা দুয়েকের ভিতরে আবার মিলায় গেল, যেন এখানে কিছু হয়নি কখনো। এই ধরনের যে ম্যানিফেস্টেশন, এটা হচ্ছে প্রাইমারিলি যেটাকে আমরা অ্যালার্জি বলি। এ বাদে এখন এটাতে চুলকাতে পারে, চুলকাবে, এ বাদেও অনেক ধরনের চুলকানো আছে যেটা হয়তো অ্যালার্জি না, যেমন ফাঙ্গাল ইনফেকশন হলে ওই জায়গাটা ডিহাইড্রেটেড হয়ে গেল, সোরিয়াসিস হলে ওই জায়গাটা ডিহাইড্রেটেড হলো, এক্সিমা হলে ডিহাইড্রেশন হয়ে গেল। এই ডিহাইড্রেশন থেকেও মানুষের চুলকাতে পারে, বাট এটা কিন্তু অ্যালার্জি না। এটার ট্রিটমেন্ট হচ্ছে ঠিক মতন ময়শ্চারাইজার মেখে মেখে যখন চামড়ার গঠনটাকে সে ঠিক করে ফেলবে তখনই তার চুলকানোটা কমে যাবে। কিন্তু অ্যালার্জির ক্ষেত্রে আবার ময়শ্চারাইজার মেখে চুলকানো কমবে না, সেই ক্ষেত্রে আপনাকে অ্যান্টিহিস্টামিন জাতীয় কিছু ওষুধ খেতে হবে, মেডিসিন কিছু মুখে খেতে হবে যাতে করে ম্যানিফেস্টেশনটা কমে যায়। তাহলে ডিফারেন্সিয়েশনটা কি করবে, যে এটা ধরনটা দেখে কিছুটা আলাদা করা যাবে? এটা একদম চোখে দেখা যাবে, ধরনটা একদমই ডিফারেন্ট। দেখা যাবে এক জায়গাতে ফুলে ফুলে গেছে, আরেক জায়গাতে ফুলেনি, কন্টিনিউয়াস একটা চুলকানো হচ্ছে কি হওয়ার পরে 2 ঘন্টা পরে 3 ঘন্টা পরে বা একদিন পরে ওটা মিলায় গেল, যেন ওখানে ছিলই না কখনো। কিন্তু এই এক্সিমা, সোরিয়াসিস, ফাঙ্গাল ইনফেকশন, ওখানে দেখা যাবে যে জায়গাটা সব সময় ওখানে আছে, জায়গাটা সেম ভাবে চুলকাচ্ছে। এ বাদেও চুলকানোর অনেক কারণ থাকে, যেমন স্কেবিস থাকতে পারে, বিভিন্ন রকমের সংক্রমণ থাকতে পারে। তো এক একটা চুলকানোর ধরন আলাদা। আমাদের দর্শকদের সুবিধার জন্য বোঝা যে যদি কোনো চুলকানো হঠাৎ শুরু হয়, হঠাৎ ঠিক হয়ে যায়, তার মানে খুব সম্ভবত আপনার অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে। যদি কোনো চুলকানো থাকে, হওয়ার পর থেকে কন্টিনিউ করতে থাকে লম্বা সময় পর্যন্ত এবং দেখা যাচ্ছে যে জায়গাটা ছড়ায় যাচ্ছে, তার মানে এটা অ্যালার্জি না, এখানে কোনো একটা কিছু সংক্রমণ হয়েছে, হয় এটা ফাঙ্গাস, নাইলে এটা অন্য কোনো জীবাণু। তো সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াটা ভালো। এই সমস্যাগুলোর কথা যে বলছেন, এটা কি যে কোনো বয়সে হতে পারে? শিশুদের হওয়ার সম্ভাবনা একদম যে কোনো বয়সে হতে পারে, শিশুদেরও খুবই হতে পারে। এবং এটার জন্য আমি প্যারেন্টসদেরকে যারা আছে তাদেরকে একটু বলে রাখি যে আমরা আসলে বাবা মারা অনেক সময় নিজেদের খেয়াল কম করি। আমরা যেটা করি, আমরা আসলে বাচ্চাদের কোনো প্রবলেম হলে ডাক্তার সাহেবের কাছে যাই, প্রয়োজনে 4 বার যাই, হ্যাঁ আমরা প্রয়োজনে 2 বার 3 বার দেখাই ফেলি ডাক্তার সাহেবকে, কিন্তু আমরা নিজেদের চিকিৎসাটা করি না। তো এটা একটা বড় ভুল। আপনাদের মনে রাখতে হবে যে স্কিনের ইনফেকশন, চামড়ার ইনফেকশনগুলো সবসময় খুব ছোঁয়াচে। আপনি যদি দেখেন যে আপনার নিজের বডিতে কোনো প্রবলেম আছে, তাহলে বাচ্চার হওয়ার আগেই বরং আপনারা গিয়ে একবার দেখা করবেন, তাতে করে আর বাকি বাচ্চাকে ভুগতে হবে না। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। আচ্ছা, এই ছত্রাক সংক্রমণ আপনি একবার বলেছেন যে চুলে খুশকির সমস্যা হয়, সেটা অনেকটা ছত্রাকের সমস্যা, কিন্তু এই খুশকির সমস্যাটা হলে দেখা যায় অনেক সময় ভালো হতে চায় না, আবার তাতে চুল পড়া অনেকটা বেড়ে যায়। সেটা যে কারোর জন্য খুব বেশি ভীতিকর, যে চুল পড়ছে, কতগুলো চুল পড়ে যাবে আস্তে আস্তে, কিভাবে আসলে ভালো করবে? আচ্ছা, সবার আগে যখন মাথায় কেউ এই ধরনের লং স্ট্যান্ডিং খুশকি নিয়ে যায়, তখন কতগুলো সম্ভাবনার কথা আমরা চিন্তা করি। আমাদের 1 নম্বর সম্ভাবনা যেটা আমরা মোস্টলি চিন্তা করি, আচ্ছা ওর কি মাথায় অনেক আগে থেকেই প্রবলেমটা আছে, নাকি এই প্রবলেমটা রিসেন্ট ডেভেলপ করেছে। যদি পেশেন্ট বলে একদম ছোটবেলা থেকে স্যার মাথায় খুশকি থাকে, তাহলে এটা যাবে হচ্ছে এক ধরনের এক্সিমার দিকে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি সেবোরিক ডার্মাটাইটিস। ওকে, যদি পেশেন্ট এটা বলে যে না আমার খুশকি যেটা আছে স্যার, এটা আমার আসলে বাবা মারও ছিল, আমার দাদার মাথায়ও দেখছি, তাহলে এটার সম্ভাবনা থাকে সোরিয়াসিসের, যে এটা জেনেটিক রোগ, যেটা আমি একটু আগে বলছিলাম যে ওর বাবা মারও ছিল, তো ওরও এটা হয়েছে। 3 নাম্বার দেখা গেল যে না স্যার আমার খুবই রিসেন্ট টাইমে না খুশকিটা ডেভেলপ করলো, তাহলে থার্ড প্রশ্ন হচ্ছে আপনি এই রিসেন্ট টাইমে যখন থেকে এটা ডেভেলপ করেছে তার আগে মাথায় কি ব্যবহার করেছেন। কেউ বলবে যে স্যার আমি হেয়ার কালার লাগিয়েছিলাম একটু, ওখান থেকে রিয়াকশন করেছে, অতএব তারই প্রবলেম ঠিক করতে হলে এটা ট্রিটমেন্ট করতে হবে। অথবা কেউ বলবে যে স্যার আমি নতুন একটা শ্যাম্পু বা অনেকে অনলাইনে এখন থাকে না যে সিরাম ব্যবহার করছে, এটা সেটা, তো দেখা যায় ওটার কোনো একটা থেকে রিয়াকশনও হতে পারে, যার কারণে তার মাথায় খুশকি হচ্ছে। আচ্ছা, তারপরে দেখা গেল ওকে সে আমাকে বললো যে স্যার এটা আচ্ছা ডেভেলপ করেছে রিসেন্ট টাইমে, কিন্তু আমি কোনো হেয়ার প্রোডাক্ট ইউজ করিনি, তাহলে এবার চিন্তার বিষয় আছে, আচ্ছা তাহলে কি তার মাথায় ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। ওকে, আমি কিভাবে বুঝবো? আমি যেটা করব সেটা হচ্ছে, ডাক্তাররা যেটা করবে সেটা হচ্ছে ওর খুশকিটা যেটা আছে, মরা চামড়াটা, ওটা কিছুটা চেঁচে নিয়ে, এটাকে আমরা বলি স্ক্র্যাপিং, আমরা এটাকে ল্যাবে পাঠাবো। ল্যাব আমাদেরকে কনফার্ম করে দিবে জি স্যার এই মরা চামড়ার ভিতরে কিছু ফাঙ্গাসকে দেখা যাচ্ছে। যখনই দেখা যাবে তার মানে কি আপনাকে আমার ফাঙ্গাল ইনফেকশনের ট্রিটমেন্ট দিতে হবে। কাজেই খুশকির ব্যাপারটা ছোট হতে পারে, কিন্তু এটার ব্যাপ্তি অনেক বড়, আপনাকে অনেক কিছু জানতে হবে, এটা কেন হচ্ছে, কি করে হচ্ছে। অনেকে থাকে এরকমও যে মাথার মধ্যে বললো স্যার আমি পেঁয়াজের রস লাগাই যাতে চুল না পড়ে, কিন্তু এই রস লাগাতে লাগাতে চামড়ার গঠন চেঞ্জ
চেঞ্জ করে ফেলছে অ্যাসিডের কারণে, এবং যাতে করে তার মাথায় কন্টিনিউয়াস খুশকি হচ্ছে। তো আবার এই চুলে যাদের খুশকি থাকছে, মাথায় যাদের খুশকি থাকছে, অনেকে তো তেল বেশি করে ব্যবহার করছে, অনেকে সাথে তেল লেবুর বেশি রস এগুলো ব্যবহার করছে। এখন বুঝতে হবে যে লেবুর রসে কি থাকে, সাইট্রিক অ্যাসিড। তো সাইট্রিক অ্যাসিড কন্টিনিউয়াসলি একটা, আপনি যদি স্কিনের মধ্যে দিতেই থাকেন অ্যাসিড, তাহলে একটা না একটা সময় তো স্কিনের গঠন চেঞ্জ হবে। সো আমার এবং অনেক পেশেন্ট থাকে এরা দীর্ঘদিন ধরে, মানে একটা, এটা আমি একদম ম্যালট্রিটমেন্টই বলবো, যে কি হয় ওরা এক ধরনের অ্যান্টিফাঙ্গাল একটা শ্যাম্পু ইউজ করছে তো করছে, তো দেখা গেল চলছে, কিন্তু অ্যান্টিফাঙ্গাল ইউজ না করারও প্রয়োজন হতে পারে, কারণ এটা ওর ফাঙ্গাল ইনফেকশন হলে অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু কাজ করবে, কিন্তু যদি এটা না হয় তাহলে যে ড্যান্ড্রাফ লেখা, অ্যান্টি ড্যান্ড্রাফ লেখা যে শ্যাম্পুগুলো আছে সেগুলো কি উপকার? এক্স্যাক্টলি। তো এখন অ্যান্টি ড্যান্ড্রাফ যে কথাটা ওরা বলে, ওটা অ্যাকচুয়ালি ওরা মিন করে হচ্ছে যেটার মধ্যে কিটোকনাজল থাকে। কিটোকনাজল হচ্ছে এক ধরনের অ্যান্টিফাঙ্গাল মেডিকেশন। এখন ড্যান্ড্রাফকে আমাদের শ্যাম্পু কোম্পানিগুলো ক্যাটাগরাইজ করে ফেলছে যে না, ড্যান্ড্রাফ মানেই হচ্ছে অ্যান্টিফাঙ্গাল একটা শ্যাম্পু দিতে হবে, ওয়ারএজ এটার আসলে সবসময় প্রয়োজন নেই। অনেক সময় এটা না দিয়ে শ্যাম্পু নর্মালও থাকতে পারে, কিন্তু পাশাপাশি কিছু মেডিকেশন দিলে ঠিক হয়ে যেতে পারে। আসলে খুশকিটা কেন হচ্ছে এটা আসলে দেখা খুব এক্স্যাক্টলি, এটা কি আপনার ড্রাই হয়ে গেছে তাই হচ্ছে, নাকি এখানে আপনার ফাঙ্গাল সংক্রমণ হয়েছে তাই হচ্ছে, নাকি আপনি এমন কোনো প্রোডাক্ট ব্যবহার করছেন? মাথার তালু বা চুলের নিচের অংশটা যখন ড্রাই হচ্ছে, খুশকি হচ্ছে বা ফাঙ্গাল ইনফেকশনের জন্য অনেক সময় আমরা দেখি আমাদের চোখের উপর যে ভ্রু আছে বা আইল্যাশ আছে, তারপর অনেকে যে পুরুষের যে দাড়ি, এর মধ্যেও কিন্তু হচ্ছে। ভেরি নাইস কোয়েশ্চেন। এটাই হচ্ছে গিয়ে সেবোরিক ডার্মাটাইটিসের লক্ষণ। সেবোরিক ডার্মাটাইটিস যে রোগটার কথা আমি বললাম, যে খুশকি হলে আমরা প্রথমে চিন্তা করি সেবোরিক ডার্মাটাইটিস হচ্ছে মনে হয়। এটা কিছু কিছু জায়গাতে ছড়াবে। একটা হচ্ছে মাথা, একটা হচ্ছে আইব্রো, সুন্দর অবজারভেশন, একটা হচ্ছে পুরুষের দাড়ি, নাকের দুপাশে একটু চামড়া উঠছে, কানের পেছনে কান ফাটছে, খুব কমন, কানের পেছনে খুশকি অথবা কানের ভেতরে খুশকি, বুকের ঠিক মাঝখানে, কারো কারো বডির অন্যান্য পার্টে, এটা যাদের খুব সিভিয়ার তাদের, যেমন এক্সিলাতে, গ্রয়েনে, এটা হচ্ছে কি সেবোরিক ডার্মাটাইটিস নামে এক ধরনের রোগ আছে। এই রোগে তাদের হয় যেখানে যেখানে চুল আছে ওসব জায়গাতে এটা সংক্রমণটা বেশি হয়। তো নট ট্রিটমেন্টটা কেমন হয়? আচ্ছা, এদের ট্রিটমেন্টের মধ্যে আমরা কি করি? আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা ট্রিটমেন্টটা অফ কোর্স প্লিজ। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম সাকিব, মগবাসা থেকে বলছি। আমার বয়স 16। আমার বিগত 1-1.5 বছর ধরে ফেসে খুব ব্রণ এবং ঘাড়ে এবং গলার মধ্যে ব্রণ ওঠে। এখন চাপ দিলে এখান থেকে পুজ বের হয় এবং রক্ত বের হয়। এটার জন্য সমাধানের জন্য আমি কি করতে পারি? অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার প্রশ্নের জন্য। কোনো প্রশ্ন করবেন দর্শক? আমার ওর বয়স কত বললেন ওনার? 16 বছর। 16 বছর না? আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে পিরিয়ড কি রেগুলার আছে? দর্শক কি সাথে আছেন? জি জি জি। আপনার মাসিকটা কি নিয়মিত? আমি ছেলে। আই এম সরি, আসলে টোন শুনে বোঝা যাচ্ছিল না এখানে। একদম। ও দ্যাটস ফাইন, ওকে। আচ্ছা, দর্শক আমাদের সাথেই থাকুন, আপনার প্রশ্ন নিয়ে আলোচনা। এক নাম্বার হচ্ছে ওর যে প্রবলেমটা আছে, আমার ধারণা ওর শুধু ফেসে না, ওর বডিতে হচ্ছে, গলার কাছেও হচ্ছে। সো এটা এক ধরনের অ্যাকনির ভ্যারিয়েন্ট, এটা ব্রণ। এখন আমরা ব্রণ নিয়ে কথা বলছি। তো ব্রণ কেন হয়? ব্রণ হয় হচ্ছে, যদিও আমাদের এখন সবাই খালি ফাঙ্গাল অ্যাকনি নিয়ে কথা বলতেছে, বাট অনেস্টলি আমি আসলে পড়াশোনাতে ফাঙ্গাল অ্যাকনি শব্দটা কোথাও পাইনি, মানে আমাদের বই খাতাতে টোটালি আলাদা একটা। তার মানে ফাঙ্গাল অ্যাকনি আসলে একটা মিথ যদি আমি বলি। এটা আসলে আমি জানি না কেন আমাকে প্রায় পেশেন্ট এসে বলে, স্যার আমার অনেক ফাঙ্গাল অ্যাকনি আছে, বাট ফাঙ্গাল অ্যাকনি আসলে নর্মালি অ্যাকনি হয় হচ্ছে পি অ্যাকনি নামে একটা ব্যাকটেরিয়াতে, এটা ব্যাকটেরিয়ার কারণে। আচ্ছা, কখনো কখনো ওখানে একটা ফাঙ্গাল সংক্রমণ থাকতেই পারে, ম্যালাসেজিয়ার, কিন্তু এটা খুব কমন। ওর যে প্রবলেমটা, এই প্রবলেমটা যেহেতু আমি বললাম এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটার কয়েক ধরনের ট্রিটমেন্ট রেজিমেন আছে। একটা ট্রিটমেন্ট হচ্ছে ও যদি শুধু ইউজেবল কিছু প্রোডাক্ট ব্যবহার করে, ইউজেবল বলতে একটা ভালো ফেস ওয়াশ, একটা ব্রণের ওষুধ যেটা টপিক্যালি ব্যবহার করতে হয়, benzyl peroxide, there are niacinamides, so there are different azelaic acid, এগুলো হচ্ছে গিয়ে যেগুলো কম্পোনেন্ট। অ্যান্টি অ্যাকনি নামে কিছু ক্রিম এবং ফেস ওয়াশ এখন বাজারে ওগুলোর ভিতরে ওই জিনিসই থাকে। ওটা যখন দেখবে ও অ্যান্টি অ্যাকনি, যেমন এখন আমি ব্র্যান্ড নেম মনে হয় এখানে বলতে পারবো না, না বলাটাই উচিত, মানে আমি দেখা গেল টিভিতে বসে আসলে ব্র্যান্ড নেমটা বলা যায় না, বাট আমি যেটা বললাম যে বেনজাইল পেরক্সাইড অথবা নিয়াসিনামাইড অথবা
অথবা অ্যাজাইলিক অ্যাসিড, এই ধরনের কিছু মলম পাওয়া যায়, এই ধরনের কিছু জেল পাওয়া যায়, এবং এই জিনিসগুলো থাকে এই ধরনের কিছু ফেস ওয়াশও পাওয়া যায়, যেমন স্যালিসাইলিক অ্যাসিডের হালকা পার্সেন্টেজওয়ালা কোনো একটা ফেস ওয়াশ। এগুলো যদি ও ব্যবহার করে তাহলে এক হচ্ছে ওই ব্যাকটেরিয়ার গ্রোথটাকে কিছুটা দমন করতে পারবে। এখন কোনো মানুষের থাকে যে শুধুমাত্র এই জিনিসগুলো ব্যবহার করেই এটা কন্ট্রোল হয় না, কারণ অ্যাকনির আরও কারণ আছে। ব্যাকটেরিয়া বাদেও অ্যাকনে অয়েলি, যেটা বলে না মানুষের অনেক অয়েলি স্কিন, এটার জন্য হয়। তারপরে বয়সন্ধিকাল, যেহেতু 16 বছর বয়সন্ধিকালও ওর আছে। আর তাছাড়া সেবোরিয়া বলি আমরা এই জিনিসটাকে, যে তার অয়েল গ্ল্যান্ডগুলো, সেবাসিয়াস গ্ল্যান্ড যেগুলো আমাদের স্কিনে থাকে, যেগুলো তেল তৈরি করে, এগুলো হাইপার অ্যাক্টিভ থাকে, বেশি বেশি করে তেল বেরোচ্ছে। সো যার কারণে দেখা যাচ্ছে ওর ইনফেকশনটা কন্ট্রোল হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা পেশেন্টকে দেখে আমরা মেডিকেশনটা ডিসাইড করি যে আচ্ছা ওকে কি শুধু, কারণ একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক লম্বা সময় খেতে হয়, আমি এটাও বলে দিচ্ছি কি খেতে হয়, কেউ অ্যাজিথ্রোমাইসিন দিতে হয় অথবা ডক্সিসাইক্লিন বা মিনোসাইক্লিন, ইয়েস, 3-4 ধরনের অ্যান্টিবায়োটিক থাকে যেটা লম্বা কোর্স করতে হয়। তো এটা পেশেন্টকে দেখার পরে আমরা আসলে ডিসাইড করতে পারবো স্কিন টাইপটা বুঝে কি ধরনের। বাট আমি ওর জন্য বলে রাখি, এক হচ্ছে তুমি সময় এবং নিয়মিত তুমি ফেস ওয়াশটা তুমি ঠিক রাখবে, ফেসটাকে ক্লিন করে রাখবে। 2 নাম্বার হচ্ছে তুমি এই ধরনের অ্যান্টি অ্যাকনি ক্রিম পাবে যেটার মধ্যে তুমি দেখবে যেটা বেনজাইল পেরক্সাইড অথবা অ্যাজালিক অ্যাসিড, নিয়াসিনামাইড এগুলো লেখা আছে কিনা, ওই ধরনের একটা কিছু বা ব্যবহার করতে হবে। জি, বা রেটিজেল। না ভালো হলে তো চিকিৎসক আছেন, এটা না ভালো হলে সরাসরি জি অফ কোর্স। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি দর্শক শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার নাম মুক্তি রানী বিশ্বাস, আমি ফরিদপুর থেকে বলছি। জি মুক্তি রানী, বলুন আপনার প্রশ্নটি। আমার প্রশ্ন হইল যে মুখের স্কিনের চামড়া ঘুষাই যাচ্ছে, আর মেস্তা পড়েছে গালে হালকা হালকা তিলের মতো কালো কালো, আর এইটাই আমার প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ দর্শক। আজকে না আর বলি, এর জন্য আমি কি করতে পারি? চামড়া ঘোষানোর জন্য কি ময়শ্চারাইজার লাগাইতে পারি? আর এই মেস্তা টেস্টার জন্য কি করতে পারি? সার্জরি একটু বললেন ভালো হতো। অবশ্যই দর্শক বলবেন, একটু অপেক্ষা করুন, কারণ আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নিয়ে। কারণ আপনি প্রশ্নটাও করেছেন খুব চমৎকার, কারণ মেস্তা সমস্যা কিন্তু অনেকেরই আছে। আমরা জানবো একটু বিরতি থেকে এসে, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম ত্বকের ফাঙ্গাল ইনফেকশন নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে আছেন ডাক্তার ফাহিম ফিরোজ। একজন দর্শক আমাদের ফোন করেছিলেন এবং উনি বলেছেন ওনার চামড়া কুঁচকে যাচ্ছে এবং মেস্তার সমস্যা অনেক বেশি। আচ্ছা, এক নাম্বার হচ্ছে ওনার যে মেস্তার সমস্যা, এটা খুবই কমন সমস্যা আমাদের এই স্কিন টাইপের ভিতরে, স্পেশালি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এসব জায়গাতে। তো এখন এক নাম্বার দর্শকদের জন্য সেটা হচ্ছে মেস্তা। আমাকে অনেকেই বলে স্যার মেস্তা কি নির্মূল হয়ে যায়? সত্যি কথা হচ্ছে মেস্তা আসলে নির্মূল হয় না, মেস্তাকে ভালো শূন্য হয়ে যাবে না। হ্যাঁ, একটা ব্যাপার আছে, কোনো পেশেন্টের মেনোপোজের পর যখন মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায়, তারপরে কিছু পেশেন্টকে আমরা দেখেছি যাদের মেস্তাটা চলে গেল, কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এটা কমবে, এটাকে কিন্তু সুন্দর কন্ট্রোলে রাখা যায়। বাট শূন্য হয়ে যাবে এটা বলাটা আসলে আমার কাছে এথিক্যালি ঠিক মনে হয় না, তাই এটা আমি বলে, তবে নিয়ন্ত্রণে তো রাখা সম্ভব। তবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আচ্ছা, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে একটা ভালো সানব্লক ব্যবহার করতে হবে। সানব্লক মানে রোদে গেলে অবশ্যই। মেস্তা কেন হচ্ছে? এটা হতে পারে ওনার বংশগতভাবে থাকে, মার ছিল বা ফ্যামিলিতে আগে ছিল, অথবা প্রেগন্যান্সির পর মহিলাদের অনেক হরমোনাল একটা চেঞ্জ হয়, ইমব্যালেন্স, এবং তার পরপরই এই ধরনের একটা সমস্যা দেখা যায়। সো যদি এটা হয়েই যায়, এবং কেউ আছে যারা দীর্ঘদিন বাইরে যায় বা কাজ করে কিন্তু একটা ভালো ময়শ্চারাইজার কিংবা একটা ভালো সানব্লক এটা ওনারা ব্যবহার করে না। তো যাদের হয়ে গেছে অলরেডি, এদেরকে সানব্লক ব্যবহার করতে হবে যেন এটা না বাড়ে। এটা কমার জন্য কি করতে হয়? আপনাকে একটা ভালো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, ত্বককে একটু তৈলাক্ত রাখবেন। আর সেকেন্ড হচ্ছে একটা কিছু ক্রিম থাকে যেগুলোর মধ্যে হাইড্রোকুইনন জাতীয় একটা উপাদান থাকে। এই ক্রিমটা এটা আসলে মেস্তার জন্য খুবই উপকারী। তবে হাইড্রোকুইননের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কাজেই এটাকে না বুঝে ব্যবহার করা ঠিক না। অন দ্যাট নোট, বিভিন্ন দোকানে, কসমেটিকের দোকানে ইদানিং বিভিন্ন বানানো ক্রিম যেটা দেন একদম মেস্তা ভালো হয়ে যাচ্ছে, 7 দিনে ভালো হয়ে যাচ্ছে, এটা না করাটাই বেটার। এটা মানুষকে অনেক প্রবলেম তৈরি করছে স্কিনের ভিতরে,
স্কিন রোদে গেলে জ্বলা শুরু করে, স্কিন রান্নাঘরে গেলে জ্বলা শুরু করে, তো এটা করা যাবে না। আপনাকে ভালো ময়শ্চারাইজার দিতে হবে, হাইড্রোকুইনন জাতীয় ক্রিম ডাক্তারের পরামর্শ মতন আপনি ব্যবহার করবেন। এ বাদেও কোজিক অ্যাসিড, বিভিন্ন অ্যাসিডিক, আমরা হাইড্রোকুইনন বাদে মানে মেডিসিন জাতীয় কিছু ওষুধ আছে, ওগুলো ব্যবহার করতে হবে। এবং রাতে ঘুমানোর টাইমিং, আপনাদের একটা প্রবলেম হচ্ছে আপনারা ঘুমান অনেক লেটে, আপনারা রুটিন মেনটেন করেন না, উইচ ইজ ভেরি ট্রু। বাংলাদেশে আমি প্র্যাকটিস করা যখন থেকে শুরু করেছি, রুটিন ইজ ভেরি ব্যাড। রাত জাগবে, কোনো এক্সারসাইজ করবে না, বডি ওয়েটের একদম কন্ট্রোল নেই। তো বুঝতে হবে যে আপনার এই সমস্যাটা হরমোনাল, হরমোন আপনার বডি তৈরি করে। তো আপনার বডিকে যদি আপনি রাইট এনভায়রনমেন্ট না দেন, রাইট কাইন্ড অফ আপনি এক্সারসাইজ না করেন, তাহলে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স কখনো আপনার ঠিক হবে না। কাজে আপনি এই আরেকটা কথা বলেছেন, ওনার চামড়া কুঁচকে যাচ্ছে, কুঁচকে যাওয়াটা একটা বয়সের, কুঁচকে যাওয়াটা একটা হতে পারে, কম বেশি অনেকেরই চান যে আসলে এই কুঁচকে যাওয়াটাকে নিয়ন্ত্রণে আনতে, কোনো কুঁচকে যাওয়াকে নিয়ন্ত্রণে আনতে গেলে আমাদের দেখতে হবে কতগুলো, যেমন আমরা কোলাজেন খেতে দেই অনেক সময়, কোলাজেন আমরা ভিটামিন লেভেলগুলো দেখে নেই পেশেন্টের ঠিক আছে কিনা, লাইফস্টাইল ভিটামিন লেভেল এগুলো ঠিক থাকার পরে আমরা কিছু কসমেটিক আইটেম ব্যবহার করতে দেই। বাট অ্যাকচুয়ালি যদি একদমই কুঁচকে যায় তাহলে বোটক্স ট্রিটমেন্টে যেতে হয়। তার আগে পিআরপি, স্কিনে পিআরপি করলেও বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট হতে পারে। বাট এগুলো সব হচ্ছে আমাদের ডার্মাটোলজির অ্যাস্থেটিক ট্রিটমেন্ট। এটা কেন ক্রিম দিয়ে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে এটা আশা করাটা একটু ডিফিকাল্ট, উচিত না। অনেক সিরাম আছে, আপনার স্কিনটা দেখেই আসলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার জন্য সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা একটু হওয়াটা সবচেয়ে বেশি। একজন দর্শক আছে আমাদের সাথে প্রশ্ন করবেন, দর্শক নাম বলে প্রশ্নটি করুন। আমি সাবিনা ইয়াসমিন বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাবিনা, আপনার প্রশ্নটি করুন। জি জি, আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার বয়স হচ্ছে 43। আমার ওই যে নখে কালো, মানে সামনে থেকে নখগুলো আলাদা হয়ে গেছে, আর পায়ের নখ দুটোটা। আচ্ছা। আর আমার হাতে ঘা আছে, আর গায়ে ছোট ছোট কাটছে। এগুলা কি বলে, আমরা গ্রামের ভাষা বলি যে আঁচিলা বলি। তারপরে এগুলা কিন্তু অনেক জায়গায় আছে গায়ে। তারপরে আপনার মুখে, আবার হাতে তিল, অনেকগুলা তিল। আচ্ছা আচ্ছা, মেস্তার দাগও আছে হালকা। আচ্ছা, অনেকগুলো সমস্যা আছে। কোনো প্রশ্ন করবেন দর্শককে? আচ্ছা, আপনার কি শুধু দুইটা নখেই সমস্যাটা নাকি অন্যান্য নখগুলোতে আছে? পায়ের নখ দুটোটা আর হাতের, ডান হাতের নখে। ডান হাতের নখে। আপনি কি পানির কাজ টাজ করেন বেশি? পানির কাজটা করতে হয়, করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি তাহলে একটু জি দর্শক সাথে থাকুন। এক নম্বর কথা, আপনি পানির কাজ করেন, সংসার করতে হবে, দ্যাটস ইম্পর্টেন্ট। কিন্তু আপনি এই যে ভিম বার, তারপরে যে আপনি ডিটারজেন্ট যেগুলো আপনি ধরেন, হ্যাঁ, এগুলা আপনি সবসময় একটা গ্লাভস পরে আপনি কাজ করবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। গ্লাভস পরে কাজ করলে নখের মধ্যে বারবার এই ধরনের সাবান টাবান লাগবে না, ওনার প্রবলেমটা কম থাকবে। এখন ওনার নখের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন থাকার একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে অ্যান্টি ফাঙ্গাল কিছু সলিউশন আছে, যেমন ক্লারিজল নামে পাওয়া যায়, ডার্মাসিম নামে। এই ধরনের অ্যান্টিফাঙ্গাল সলিউশনগুলো নখের ভেতরে ড্রপের মতন পাওয়া যায়, ড্রপ আকারে ওনাকে দিতে হবে। অনেক সময় এটা দিয়ে, এবং যেটা আমি বলেছিলাম শুরুতে প্রোগ্রামের, যে ময়শ্চারাইজার, আপনার হাতের মধ্যে লোশন মেখে হাতটা তৈলাক্ত রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট। তো এক হচ্ছে তৈলাক্ত রাখা, স্যাঁতস্যাঁতে না রাখা। দুই হচ্ছে অ্যান্টিফাঙ্গাল কিছু ড্রপ পাওয়া যায়, এই ড্রপগুলো নখের মাঝখানে ইউজ করা। এবং 3 নম্বর, ভিম বার, সাবান, এগুলো যেন হাতে সরাসরি না লাগে। আচ্ছা, ওনার আরেকটা প্রবলেম, উনি বললো আঁচিলের সমস্যা আছে। দেখেন, আঁচিলের সমস্যার জন্য সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হচ্ছে লেজার করা। আমরা লেজার দিয়ে আঁচিল রিমুভ করে দিই, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে মডার্ন টেকনিক। এর আগে আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম, ওই সময় কিছু ছিল যে তখনও লেজার মেশিন বা আধুনিক চিকিৎসা আসেনি, তো ওই সময় ক্রায়ো বা এই ধরনের কিছু ট্রিটমেন্ট করা হতো। এক ধরনের মলমও দেওয়া হতো, এটা অ্যাসিডিক মলম। এখন দর্শকের যদি লাভ হয়, এই ধরনের মলমের নাম আমি বলে দিতে পারি। স্যালিসাইলিক অ্যাসিড মলম থাকে, আপনি কেরাসল নামে পেতে পারেন, ডিউফিল্ম নামে। কিন্তু মনে রাখবেন যে এটা দিয়ে যদি, এটা বেশি দিন ব্যবহার করার দরকার নেই, 1 মাসের মতন আপনি দিবেন, না গেলে অবশ্যই ডাক্তার দেখাবেন। এবং এই অ্যাসিডিক মলম ব্যবহার করার একটা প্রবলেম আছে, এটা আঁচিলের উপরে ওনারা দিবে ঠিকই, কিন্তু এটা তো ছড়াবে, একটু ছড়ায়, ভালো চামড়ায় লাগলে ভালো চামড়া উঠায় ফেলে। এটার জন্যই আমরা ওটা না দিয়ে লেজারটাই সরাসরি
করে ফেলতে পারি, সরাসরি করলে সবচেয়ে নিরাপদ থাকতে পারে। আর উনি যদি অ্যাসিডিক মলম ব্যবহার করে তাহলে আশপাশে একটা ভ্যাসলিনের লেয়ার দিবেন যাতে করে মলমটা ওখান থেকে ছড়িয়ে আশপাশে ভালো চামড়ায় না লাগে। অসংখ্য ধন্যবাদ চমৎকার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম ফাঙ্গাল ইনফেকশন নিয়ে। ফাঙ্গাল ইনফেকশনের ট্রিটমেন্ট হিসেবে আমরা সবসময় দেখি কিছু মেডিসিন আছে যেগুলো সারা বছরই দিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে আবার দিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে আবার দিচ্ছে। আসলে এর চিকিৎসাটা কি শুধু এই মলমগুলো দিয়েই ভালো থাকাটা? নট রিয়েলি। দেখেন, ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসা মলম হচ্ছে একটা টাইম বিং, যতদিন চিকিৎসা লাগবে আমরা দিব, কিন্তু হাইজিন খুব জরুরি, যে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা। 2 নাম্বার, গরম পানিতে কাপড় ধোয়া, বিছানার চাদরটাকে অথবা টাওয়ালটাকে মাঝে মধ্যেই গরম পানিতে সিদ্ধ করে ধোয়া এবং আয়রন করে পরা খুব ইম্পর্টেন্ট। বাচ্চাদের অনেক হচ্ছে যারা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, বিকজ ওদের ইউনিফর্মটা ইউজুয়ালি 1টা বা 2টা ইউনিফর্ম থাকে। সো সেই ক্ষেত্রে এই ইউনিফর্মগুলোকে সময় সময় গরম পানি ধোয়া এবং আয়রন না করে যেন ইউনিফর্মটা বাচ্চাগুলো না পরে খেয়াল করা। যে ঘামানো গেঞ্জিটা যেটা আমরা হয়তো জিম করার সময় পরলাম, আমরা খেলার সময় পরলাম, সেটাকে আমরা অনেক সময় আলসেমি করে রেখে দিলাম, এর নেক্সট ডে কেউ আবার এটা পরে নিল, না করা। আন্ডারগার্মেন্টস আবার নিজেও না ওয়াশ করে আন্ডারগার্মেন্টস গুলো, এই জিনিসগুলোকে ক্লিন না করা। আর আরেকটা ইম্পর্টেন্ট কারণ, আমাদের না ময়শ্চারাইজার ব্যবহার করার অভ্যাস খুব কম, মানে অর্থাৎ লোশন। এখন অনেকে বলে যে স্যার গরম লাগে, ট্রু, তাহলে আপনি লোশনটা অন্তত 2 বেলা দেন। আপনি শাওয়ার নেওয়ার পরে আপনি যখন তো ফ্যানের নিচেই থাকবেন, ওই সময়টা একবার দেন। আরেকবার আপনি রাতে ঘুমানোর আগে একটু গায়ে হাত পা একটু লোশনটা মেখে নেন, অথবা যদি অয়েল যদি নেয়, অলিভ অয়েল তো খুব ভালো, অলিভ অয়েল আপনি ব্যবহার করেন, নারকেল তেলই ব্যবহার করেন ফর দ্যাট ম্যাটার, কিন্তু এটা আপনাকে অনেক হেল্প করবে। এটা অনেক পেশেন্টরা দে ডোন্ট রিয়েলাইজ। ময়শ্চারাইজার, কেউ শুধু মলম মাখতে থাকে, মলমের ব্যাপারেও ব্যাপার আছে, কেউ স্টেরয়েড জাতীয় মলম মাখতেছে। এখন ফাঙ্গাল ইনফেকশনে স্টেরয়েড মলম মাখলে ওটা ছড়াবে। আপনাকে জানতে হবে যে স্টেরয়েড মলম মানে দোকানে গেলেই দেখালো একটা মলম দেন, ওখান থেকে ফার্মাসিস্টরা একটা বেডনোভেট এন দিয়ে দিল, যেটার সাথে কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। আপনি এটা দিবেন, চুলকানোটা খানিকটা কমে যাবে আপনার ঠিকই, কিন্তু ইনফেকশন যাবে না, ইনফেকশন ছড়াতে থাকবে ওই জায়গাতে। তো এই জিনিসগুলো যদি একটু মাথায় থাকে পেশেন্টদের, নিজের জায়গা থেকে যদি একটু মেনটেন করে, হাইজিনটা একটু অয়েল ব্যবহার করলো গায়ের মধ্যে, তাহলে অনেক ভালো থাকবে। এরপরে যদি প্রবলেম থাকে তো আমরা আছি, চিকিৎসকরা আছে। আপনার তো ফিরোজ স্কিন সেন্টার আছে যেটা ঢাকা শহরে আছে, তো এখানে গেলে কি ধরনের চিকিৎসাগুলো থেকে আমাদের এখানে ফিরোজ স্কিন সেন্টারটা বনশ্রীতে, ওখানে গেলে আমরা সব ধরনের পেশেন্টদেরই ট্রিটমেন্ট করি এবং ওখানে কিছু আধুনিক চিকিৎসা আছে, যেমন চুল পড়ার জন্য পিআরপি, লেজার ট্রিটমেন্টস, মানে অত্যাধুনিক যে ধরনের চিকিৎসাগুলো আছে, অ্যাসথেটিক ডার্মাটোলজি কিংবা যে ধরনেরই পেশেন্ট যে ধরনেরই হোক না কেন, আমরা ওখানে চেষ্টা করি সব পেশেন্টদেরকে সার্ভ করার। অসংখ্য ধন্যবাদ ডাক্তার ফাহিম ফিরোজ, আপনি অনেক ব্যস্ত এবং আমাদের সময় দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর শামি, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। দর্শক, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের কাছে, নিজেকে পরিচ্ছন্ন রাখুন, সুতি বা একটু ঢিলাঢালা কাপড় চোপড় পরার চেষ্টা করুন, এবং সাথে যে জুতোটা পরছেন এটা ঠিক আছে কিনা একটু দেখে নিন। পরিচ্ছন্ন থাকলে দেখবেন এই ধরনের ছত্রাকজনিত যে সমস্যাগুলো আছে অনেকটাই কিন্তু নিরাময় সম্ভব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য একদিন। বিদায়, আজ শুভরাত্রি সবাইকে।